এই প্রথমবার বাংলাতে ডেভিড জে সার্জের লেখা দ্য ম্যাজিক অব থিঙ্কিং বিগ এর বাংলা সংস্করণ বড় স্বপ্নের বড় জাদু। জানুন সাফল্য লাভের লুকোনো উপায়, হাতের মুঠোয় আনুন অধরার স্বপ্নকে। দেখুন কিভাবে আসে উজ্জ্বল ভবিষ্যৎ, সম্মানের চাকরি, আর্থিক নিরাপত্তা, প্রভাবশালী ক্ষমতা, মধুর সম্পর্ক, তৃপ্তিদায়ক আনন্দময় জীবন। আজ শুনবেন ষষ্ঠ অধ্যায়, আপনি নিজেকে যেমনটি মনে করবেন তাই হয়ে উঠবেন। ব্যাপারটা সুস্পষ্ট, মানুষের ব্যবহার, আচার আচরণ অনেকটা দুর্বোধ্য ধাঁধার মতো। কখনো ভেবে দেখেছেন কি, দোকানের বিক্রেতা একজন ক্রেতাকে হয়তো অভিবাদন করছে, প্রশ্ন করছে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, অথচ আরেকজনকে হয়তো সম্পূর্ণ উপেক্ষা করছে। অথবা কোনো এক ভদ্রলোক হয়তো একজন মহিলাকে দেখে সসম্ভ্রমে দরজা খুলে দিলেন, অথচ আরেকজনকে দেখে কিছুই করলেন না কেন? অথবা একজন কর্মচারী হয়তো সাগ্রহে এক ঊর্ধ্বতন ব্যক্তির আদেশ মানছে, কিন্তু অপর একজন কর্তা ব্যক্তির কোনো কথাই শুনছেন না। অথবা একজনের কথা আমরা মনোযোগ সহকারে শুনি, আবার কয়েকজনকে সম্পূর্ণ অগ্রাহ্য করি। এমন কেন হয়? নিজের আশেপাশে তাকিয়ে দেখুন, হয়তো দেখবেন একজনের সঙ্গে কিরে ম্যাক বা এই যে কি খবর ব্যবহার করা হচ্ছে, অথচ আরেকজনের প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। সশ্রদ্ধ নমস্কার স্যার, আগে স্যার বলা হচ্ছে। লক্ষ্য করুন, দেখবেন কয়েকজন মানুষকে দেখলে তাদের প্রতি আস্থা জাগে, শ্রদ্ধা ভক্তি আসে, আবার কয়েকজনকে দেখে তেমন কোনো অনুভূতি হয় না। আরো কাছ থেকে দেখলে লক্ষ্য করবেন সবচেয়ে সফল ব্যক্তিদের প্রতি বেশি শ্রদ্ধাপূর্ণ আচরণ করা হয়। এর ব্যাখ্যা কি? এক কথায় এর উত্তর ভাবনা চিন্তা। ভাবনা চিন্তা থেকেই এমন হয়। নিজেদের প্রতি আপনাদের মনোভাব দেখে অন্যেরাও আপনাদের সঙ্গে সেই রকমই ব্যবহার করে। আমাদের যেমন ব্যবহার পাওনা বলে মনে হয়, সেই রকম ব্যবহারই আমরা বাস্তব জগতে পাই। মনোভাব থেকেই আচরণের পার্থক্যের সৃষ্টি হয়। যে হীনমন্যতায় ভোগে তার যতই যোগ্যতা থাক, সে তুচ্ছ নগণ্যই রয়ে যায়। কারণ মনের অবস্থা থেকেই প্রক্রিয়া ও প্রতিক্রিয়া উৎপত্তি হয়। কেউ নিজেকে তুচ্ছ মনে করলে সে অনুরূপ আচরণ করবে। তার কোনো রকম ফাঁকি বা লুকোনোর চেষ্টা ওই মূল চিন্তাধারাকে ঢেকে রাখতে পারবে না। নিজেকে যে গুরুত্বপূর্ণ মনে করে না, সে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে না, গুরুত্ব পায় না। আবার এদিকে যে নিজেকে সুযোগ্য মনে করে, সে বাস্তবিক যোগ্যতা সম্পন্ন হয়ে ওঠে। গুরুত্বপূর্ণ হয়ে ওঠার জন্য নিজের গুরুত্বপূর্ণ উপলব্ধি করতে হবে, তাহলে বাকিরাও আপনাকে গুরুত্ব দেবে। যুক্তিটা অনেকটা এরকম, যেমন চিন্তা করবেন তেমন কাজ হবে, যেমনটি কাজ করবেন সেই মতো বাকিরা আপনার প্রতি ব্যবহার করবে। আপনার ব্যক্তিগত সাফল্যের কর্মসূচির অন্যান্য পর্বের মতোই শ্রদ্ধা ভক্তি পাওয়াটাও খুবই সহজ সরল প্রক্রিয়া। অন্যের শ্রদ্ধাভাজন হয়ে ওঠার আগে বিশ্বাস করতে হবে যে আপনি সেই শ্রদ্ধা ভক্তি পাওয়ার যোগ্য। আপনি অন্যকে যতটা সম্মান দেবেন, অন্যেরাও আপনাকে ততটাই সম্মান দেবে। এটা পরীক্ষা করে দেখুন, স্কিড রোর মানুষগুলির প্রতি আপনার মনে সম্ভ্রম না আত্মসম্মানের অভাব তাদের অবজ্ঞার পাত্র করে তুলেছে। সব কাজেই আত্মসম্মান বোধের প্রতিফলন পাওয়া যায়। এবার আত্মসম্মান বাড়ানো, অন্যদের কাছ থেকে শ্রদ্ধা সম্ভ্রম পাওয়ার কয়েকটি উপায় নিয়ে আলোচনা করে দেখা যাক। নিজের চেহারা গুরুত্বপূর্ণ করে তুলুন। নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে পারলে সুফল পাবেন। নিয়ম মনে রাখবেন, চেহারা কথা বলে। আপনার চেহারা, আপনার বহিরাবরণ যেন আপনার বিষয়ে ভালো ধারণা তৈরি করে। বাড়ি থেকে বাইরের জগতে পদক্ষেপ ফেলার আগে নিজেকে মনের মতো করে সাজিয়ে তুলুন। সঠিক পোশাক পরুন, অগোছালো চেহারা চলবে না। বোধহয় এটাই ছিল ছাপা হরফের বিজ্ঞাপন জগতের সবচেয়ে খাঁটি বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটি স্পন্সর করেছিলেন আমেরিকান ইনস্টিটিউট অব মেন্স অ্যান্ড বয়েজ ওয়্যার। এই স্লোগানটা আমেরিকার সবকটি অফিসে
বিশ্রাম ঘরে, শোবার ঘরে, স্কুলে বাঁধিয়ে টাঙিয়ে রাখা উচিত। একটি বিজ্ঞাপনে পুলিশ বলছে, ছোট ছোট ছেলেদের পোশাক দেখেই বোঝা যায় কোন ছেলেটা দুষ্টু। এইভাবে মূল্যায়ন করা হয়তো অন্যায় হবে, তবে এটা বাস্তব কথা। আজকাল চেহারা দেখে তরুণদের বিচার করা হয়। এরকম ভাবে কোনো একটি ছেলেকে বিচার করার পর তার ব্যাপারে ধারণা ও তার প্রতি আচরণ বদলানো মুশকিল। আপনার ছেলেকে ভালো মতো দেখুন তো, তার শিক্ষকের দৃষ্টি দিয়ে, আপনার প্রতিবেশীদের দৃষ্টি দিয়ে তাকে নতুন ভাবে দেখুন। তার চেহারা, পোশাক, পরিচ্ছদে এমন কিছু আছে কি যার ফলে ভুল ধারণা হতে পারে? আপনি কি নিশ্চিত ভাবে জানেন যে আপনার সন্তান যেখানেই যাক না কেন সে নির্ভুল পোশাক পরছে, তাকে দেখে ভালো ছেলে মনে হচ্ছে? বিশেষভাবে ছোট ছেলে মেয়েদের জন্য এই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছিল, তবে কথাটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও প্রযোজ্য। বিজ্ঞাপনটা আবার পড়ে দেখুন। আপনার ছেলেকে শব্দটির বদলে শুধু আপনাকে, তার শিক্ষকের বদলে আপনার কর্মকর্তা ও প্রতিবেশীর বদলে সহকর্মী শব্দ প্রয়োগ করে আবার পড়ুন। আপনার কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন আপনার সহযোগীদের চোখ দিয়ে নিজেকে দেখুন। পরিষ্কার পরিচ্ছন্ন চেহারা ব্যয় সাপেক্ষ ব্যাপার নয়। আক্ষরিকভাবে স্লোগানটা ভেবে দেখুন, অর্থটা অনেকটা এরকম হবে, সঠিক পোশাক পরুন, ভালো ফল পাবেন। মনে রাখবেন, আপনার নিজেকে দেখে গুরুত্বপূর্ণ মনে হলে আপনি নিজের গুরুত্বটা অনুভব করবেন। মন মেজাজ ভালো করতে, আত্মবিশ্বাস গড়ে তুলতে পোশাক পরিচ্ছদকে অস্ত্র হিসাবে ব্যবহার করুন। আমার এক বয়োবৃদ্ধ মনস্তত্ত্বের প্রফেসর পরীক্ষা শেষ পর্যায়ে প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের পরামর্শ দিতেন, এই জরুরি পরীক্ষার জন্য সঠিক পোশাক পরে প্রস্তুত হতে হবে। নতুন টাই, ইস্ত্রি করা স্যুট, পালিশ করা জুতো চাই। তোমাকে চটপটে সপ্রতিভ দেখালে তুমি নিজেকেও বুদ্ধিমান মানুষের মতো চিন্তা করতে পারবে। প্রফেসর মহাশয় নিজের বিষয়টা খুব ভালো বুঝতেন। আপনার বাইরের চেহারাটা মনের চেহারাকে প্রভাবিত করে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাইরে থেকে আপনাকে কেমন দেখাচ্ছে তা আপনার চিন্তা ভাবনা ও অনুভূতিকে প্রভাবিত করবে। শুনেছি সব ছোট ছেলেদের জীবনে নাকি একটি হ্যাট পর্ব থাকে, অর্থাৎ হ্যাটের সাহায্যে তারা তাদের প্রিয় ব্যক্তির সঙ্গে একাত্ম বোধ করে। আমার ছেলে ডেভিডের এই হ্যাট পর্বের একটা অভিজ্ঞতার কথা মনে পড়ে। হঠাৎ একদিন সে ঘোষণা করলো যে সে লোন রেঞ্জার অর্থাৎ ঘোড়সওয়ার সৈনিক হবে। মুশকিলটা হলো তার কাছে লোন রেঞ্জারে কোনো হ্যাট ছিল না। আমি ওকে নানাভাবে বোঝালাম, অন্য রকমের হ্যাট পরে তা দেখতে বললাম। ও তাকে প্রতিবাদ করলো, বাবা, লোন রেঞ্জারের হ্যাট ছাড়া আমি লোন রেঞ্জারের মতো চিন্তা করব কি করে? শেষে বাধ্য হয়ে তাকে হ্যাট কিনে দিয়েছিলাম। ওই হ্যাট পরে সে সত্যিকারের লোন রেঞ্জার হয়ে উঠল। প্রায় এই ঘটনাটা মনে পড়ে। আমাদের চিন্তাধারার চেহারা যে প্রভাব পড়ে, এই ঘটনা তার জাজ্বল্য প্রমাণ। যে সামরিক বাহিনীতে কাজ করছে সে জানে ইউনিফর্ম পরা মাত্র নিজেকে বীর সৈনিক মনে হয়। কোনো মহিলা পার্টিতে যাওয়ার পোশাক পরলে তার সত্যি পার্টিতে যেতে ইচ্ছে করে। একইভাবে একজন এক্সিকিউটিভ উপযুক্ত পোশাক পরলে তার নিজেকে এক্সিকিউটিভ মনে হয়। এই কথাটা এক সেলসম্যান তার নিজের ভাষায় অনেকটা এইভাবে ব্যক্ত করেছিলেন, বড় বড় বিক্রি করতে গেলে নিজেকে বিত্তবান দেখানো খুব জরুরি, আর নিজেকে বিত্তবান না দেখালে মনে মনে আপনি বিত্তবান ধনী অনুভব করতে পারবেন না। আপনার বাইরের চেহারাটা আপনার সঙ্গে কথা বলে, অন্যদের সঙ্গে কথা বলে, অন্যেরা আপনার ব্যাপারে কি ভাবছে তা আন্দাজ করা যায়। তত্ত্বগতভাবে হয়তো বলা হয় মানুষের বিদ্যা বুদ্ধি দেখবেন, চেহারা নয়। তবে ভুল বুঝবেন না, মানুষ কিন্তু আপনার বাইরের চেহারা দেখেই আপনার মূল্যায়ন করে। মূল্যায়নের প্রথম ভিত্তি আপনার চেহারা। আর যে কোনো ধারণা গড়ে তুলতে যতটা সময় লাগে তাতে প্রথম দর্শনে যে ধারণার সৃষ্টি হয় তা সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়। একদিন সুপার মার্কেটে বীজ ছাড়া আঙ্গুর দেখলাম, দাম 15 সেন্টে 1 পাউন্ড। পাশের টেবিলে ওই একই আঙ্গুর সুন্দর পলিথিনের ব্যাগে প্যাক করা ছিল, দাম 35 সেন্ট 2 পাউন্ড। যে ছেলেটি জিনিসপত্রের ওজন করছিল তাকে প্রশ্ন করলাম, 15 সেন্ট 1 পাউন্ড ও 35 সেন্টের 2 পাউন্ড
আঙ্গুরের তফাৎ কি? আগে ছেলেটি বলল, পলিথিনে প্যাক করা আঙ্গুরগুলো ভালো দেখাচ্ছে তাই দ্বিগুণ বিক্রি হচ্ছে। নিজেকে বিক্রি করার সময় আঙ্গুরের উদাহরণটা মনে রাখবেন। সঠিক প্যাকেজ আপনার বিক্রির সম্ভাবনা বাড়িয়ে দেয়, তাও আবার বেশি দামে। অর্থাৎ আপনার মোড়কটা যত ভালো হবে তত বেশি স্বীকৃতি পাবেন। অর্থাৎ আপনার মোড়কটা যত ভালো হবে তত বেশি স্বীকৃতি পাবেন। আগামীকাল লক্ষ্য করবেন, রেস্তোরাঁয়, বাসে, জনাকীর্ণ পথে ঘাটে, দোকানে, অফিস কাছারিতে কে বেশি সম্মান ও প্রাধান্য পায়। মানুষ যখন একে অপরের দিকে তাকায়, হয়তো তখনই হয়তো অবচেতনেই অন্যের একটা মূল্য নির্ণয় করে, সেই সময় ব্যবহার করে। সেজন্যই কাউকে দেখে আমরা বলি কি হে ম্যাক, আবার কাউকে দেখে সসম্ভ্রমে আগে স্যার বলে উঠি। হ্যাঁ, বাইরের চেহারাটা খুবই গুরুত্বপূর্ণ। সুসজ্জিত মানুষকে দেখলে ভালো ধারণা হয়, চেহারাটা জানায় ইনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ইনি বিচক্ষণ, বিত্তবান ও বিশ্বাসযোগ্য। এই ভদ্রলোককে দেখে শেখা যায়, মনে শ্রদ্ধা জাগে, ইনি নিজেকে যথাযোগ্য সম্মান দিতে জানেন এবং আমিও একে শ্রদ্ধা করি। অপরিচ্ছন্ন চেহারার লোকটিকে দেখে মন্দ ধারণা হয়, মনে হয় লোকটা ব্যর্থ, এ অসাবধান, অসমর্থ, গুরুত্বহীন। অতি সাধারণ মানুষ একে গুরুত্ব দেওয়া অর্থহীন, কেউ একে পাত্তা দেয় না। অপরিচ্ছন্ন চেহারার লোকটিকে দেখে মন্দ ধারণা হয়। প্রশিক্ষণ প্রোগ্রামগুলিতে যখনই আমি নিজের চেহারার অবহেলা করবেন না কথাটা বলি, আমাকে প্রায় প্রশ্ন করা হয়, মানছি চেহারা গুরুত্বপূর্ণ, তবে নিজেকে গুরুত্বপূর্ণ দেখানোর জন্য, অন্যের শ্রদ্ধা সম্মান পাওয়ার জন্য যে পোশাক প্রয়োজন তা কোথায় পাবো? সত্যি এই এক জটিল ধাঁধা, কোথায় পাবো? এই নিয়ে আমি অনেক ভেবে দেখেছি। উত্তরটা অবশ্য খুবই সহজ, দ্বিগুণ দাম দিয়ে অল্প কয়েকটা পোশাক কিনুন। কথাগুলি মুখস্থ করে নিন। দ্বিগুণ দাম দিয়ে অল্প কয়েকটি পোশাক কিনুন, কম দাম দিয়ে বেশি পোশাক কেনার চেয়ে। আবারও বলছি, মন দিয়ে শুনুন, কম দাম দিয়ে অনেকগুলো পোশাক কেনার চেয়ে বেশি দাম দিয়ে অল্প পোশাক কিনুন। এবার তা কাজে ব্যবহার করুন। আপনি যেসব পোশাক পরেন, হ্যাট, কোট, জুতো, মোজা, স্যুট, সবেতেই এই একই নিয়ম। কম দামের জিনিস কিনবেন না, বেশি দাম দিয়ে অল্প পোশাকই কিনুন। চেহারার ব্যাপারে পরিমাণের চেয়ে গুণমানটাই বেশি গুরুত্বপূর্ণ। এই নিয়মটা মেনে চললে শুধু নিজের প্রতি শ্রদ্ধা বাড়বে তা নয়, অন্যেরাও আপনাকে শ্রদ্ধা করবে। দ্বিগুণ দামে অর্ধেক পরিমাণ জিনিস কিনলে আপনি লাভবান হবেন, কারণ আপনার জামা কাপড় দ্বিগুণ বেশি টিকবে, কারণ এগুলি দ্বিগুণ ভালো এবং যতদিন টিকবে সেগুলির সেরা গুণমান বজায় থাকবে। 2 নম্বর, কেনা পোশাকের স্টাইল বেশি দীর্ঘস্থায়ী হয়, সব সময় এমনই হয়। 3 নম্বর, আপনি এই ব্যাপারে সুপরামর্শ পেতে পারেন। যে বিক্রেতা $1000 স্যুট বিক্রি করছে তার তুলনায় $2000 স্যুট বিক্রি করছে, সে আপনার উপযুক্ত পোশাক বাছাইয়ের ব্যাপারে বেশি আগ্রহী হবে। মনে রাখবেন, আপনার চেহারা শুধু আপনার সঙ্গে নয়, বাকিদের সঙ্গেও কথা বলে। এমন পোশাক পরুন যা দেখে মনে হয় এই ভদ্রলোকের আত্মসম্মান বোধ আছে, ইনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, এর প্রতি সঠিক আচরণ করতে হবে। শুধু অন্যের প্রতি নয়, নিজের প্রতিও সুবিচার করুন। সুন্দর চেহারার অধিকারী হয়ে উঠুন। নিজেকে যেমন মনে করবেন আপনি তেমন হয়ে উঠবেন। যদি নিজের চেহারা দেখে আপনার নিজেকে তুচ্ছ মনে হয়, তাহলে হয়তো আপনি সত্যি তুচ্ছ, নগণ্য। নিজেকে ছোট মনে হলে আপনি হয়তো সত্যি ছোট। নিজেকে সুদর্শন করে তুলুন, আপনার নিজের প্রতি সত্যি সপ্রতিভ মনে হবে, তেমনি আচরণ করবেন। নিজের কাজটাকেও গুরুত্বপূর্ণ মনে করুন। 3টি রাজমিস্ত্রির গল্প প্রায় শোনানো হয়, খুবই ভালো গল্প, তাই আরেকবার মনে করা যাক। যখন এদের প্রশ্ন করা হয় কি করছো, উত্তরে প্রথম রাজমিস্ত্রি বলেছিল ইট গাঁথছি, দ্বিতীয় জন বলেছিল ঘন্টায় $9.3 রোজগার করছি, তৃতীয় জন বলেছিল আমি
বিশ্বের সবচেয়ে সেরা গির্জা গোড়াপত্তন করছে। ওই রাজমিস্ত্রিগুলির পরবর্তী জীবনে কি হয়েছিল তা সে কথা গল্পে জানানো হয়নি। আপনাদের কি মনে হয়? খুব সম্ভব প্রথম দুজন রাজমিস্ত্রি সারা জীবন রাজমিস্ত্রি ছিল। তাদের দূরদর্শিতা ছিল না, তারা নিজেদের কাজকে যথেষ্ট শ্রদ্ধা করত না, তাদের মধ্যে এমন কিছুই ছিল না যা তাদের জীবন সফল করে তুলতে পারবে। তবে যে রাজমিস্ত্রি নিজেকে এক বিশাল গির্জার নির্মাতা বলেছিল, সে সম্ভবত ভবিষ্যৎ জীবনে রাজমিস্ত্রি থেকে কর্মী সর্দার বা কন্ট্রাক্টর কিংবা স্থপতি হয়ে উঠেছিল। সে অগ্রসর হতে পেরেছিল কেননা তার চিন্তা ভাবনা তাকে সফল করে তুলেছিল। তৃতীয় রাজমিস্ত্রি চিন্তাধারা তার কর্মক্ষেত্রে আত্মবিকাশের উপায় খুঁজে দিয়েছিল। কাজের প্রতি মনোভাব দেখে ব্যক্তিত্ব ও বৃহত্তর দায়িত্ব গ্রহণ করার সম্ভাব্য ক্ষমতা সম্বন্ধে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। আমার এক বন্ধু, ইনি একটি কর্মী নির্বাচন সংগঠনের পরিচালক, সম্প্রতি জানালেন, যে কোনো আবেদককে আমাদের মক্কেলের কাছে পাঠানোর আগে আমরা যাচাই করে দেখি বর্তমান চাকরির ব্যাপারে ওই আবেদকের কেমন মনোভাব রয়েছে। যদি আবেদক জানান যে যদিও তার বর্তমান চাকরির কোনো একটি বিষয় তার মনোপুত নয়, তবে তার কাজটি গুরুত্বপূর্ণ, তাহলে তার ব্যাপারে আমাদের ভালো ধারণা হয়। কেন? কারণটা সহজ। যদি আবেদক মনে করে যে তার বর্তমান কাজটা গুরুত্বপূর্ণ, সম্ভবত সে তার পরবর্তী কাজটাও সুষ্ঠুভাবে করতে চাইবে। আমরা মানুষের কাজের প্রতি শ্রদ্ধা ও কৃতিত্ব পাওয়ার মধ্যে গভীর সম্পর্ক লক্ষ্য করেছি। আপনার চেহারার মতোই কাজের প্রতি আপনার মনোভাব দেখে আপনার ঊর্ধ্বস্থ ব্যক্তি, সহযোগী ও নিম্ন পদস্থ যারা আপনার সংস্পর্শে আসবে তাদের সকলেরই আপনার ব্যাপারে সুস্পষ্ট ধারণা তৈরি হবে। কয়েক মাস আগে আমার এক বন্ধুর সঙ্গে বেশ কয়েক ঘন্টা কাটালাম। ইনি এক যন্ত্র উৎপাদন কোম্পানির পার্সোনাল ডিরেক্টর। আমরা মানুষ গড়ে তোলার ব্যাপারে আলোচনা করছিলাম। ইনি নিজের কর্মী নিরীক্ষণ ব্যবস্থা সম্বন্ধে জানালেন। ওই ব্যবস্থা থেকে নিজে কি শিখেছেন তা বুঝিয়ে বললেন। উৎপাদন ক্ষেত্র ছাড়া অন্যান্য বিভাগে আমাদের প্রায় 800 জন কর্মী আছে। ইনি বলতে শুরু করলেন, আমাদের কর্মী নিরীক্ষণ ব্যবস্থায় প্রতি 6 মাসে আমিও আমার সহায়ক একজন কর্মীর ইন্টারভিউ নিই। উদ্দেশ্যটা সহজ সরল, আমরা জানতে চাই কিভাবে আমরা তাদের কাজে সাহায্য করতে পারি। আমাদের মনে হয় এটা একটা ভালো অনুশীলন, কারণ আমাদের সঙ্গে যারা কাজ করছে তারা সবাই গুরুত্বপূর্ণ। তা না হলে আমরা তাদের মাসে মাসে বেতন দিতাম কেন? একটা ব্যাপারে আমরা সতর্ক থাকি, কর্মীকে কখনোই সরাসরি কোনো প্রশ্ন করা হয় না এবং আমরা তাদের ইচ্ছামতো বিষয় নিয়ে কথা বলার সুযোগ দিই। আমরা তাদের অকৃত্রিম মতামত জানতে চাই। প্রতিটি ইন্টারভিউয়ের পর আমরা কর্মীদের কাজের বিশেষ বিষয়টির প্রতি তাদের দৃষ্টিভঙ্গি ও মনোভাব মূল্যায়ন করে একটা ফর্ম পূরণ করি। এবার একটা জিনিস শিখলাম, ইনি বললেন, কর্মীদের কাজের প্রতি মনোভাব অনুযায়ী তাদের দুটি দলে বিভক্ত করা যায়, দল ক ও দল খ। দল ক্ষয়ের কর্মীরা বেশিরভাগ নিরাপত্তার কথা বলে। এরা কোম্পানির অবসর গ্রহণ পরিকল্পনা, অসুস্থতায় ছুটির পলিসি, অতিরিক্ত ছুটি, বীমার কর্মসূচিতে উন্নয়নের জন্য আমরা কি করছি এবং গত বছরের মতো এবছর মার্চ মাসেও বেশি কাজ করতে হবে কিনা সেসব প্রশ্ন করে। এছাড়াও এরা নিজেদের কাজের অসন্তোষজনক বিষয়ে সহকর্মীদের যেসব ব্যাপারগুলি তাদের অপছন্দ সে বিষয়ে অনেক কথাই বলে। এই দল ক্ষয়ের কর্মীরা উৎপাদন ছাড়া অন্যান্য বিভাগের মোট কর্মীদের 80% এই দলভুক্ত। নিজেদের কাজকে এক অপরিহার্য ঝঞ্ঝাট মনে করে। দল কয়ের কর্মচারী কিন্তু নিজের কাজকে অন্যভাবে দেখে। ভবিষ্যৎ সম্বন্ধে আগ্রহী, সে দ্রুত প্রগতির উপায় জানতে চায়। সে আমাদের কাছ থেকে কাজ করার সুযোগ ছাড়া আর কিছুই আশা করে না। দল কয়ের মানুষ বৃহত্তর উদ্দেশ্যটা বোঝে, ব্যবসায় উন্নতির নানা পরামর্শ দেয়। এই ইন্টারভিউগুলিকে তারা গঠনমূলক মনে করে। অথচ দল ক্ষয়ের কর্মীরা এই কর্মী নিরীক্ষণের
ব্যাপারটা স্রেফ মগজ ধোলাই মনে করে, এর থেকে রেহাই পেতে চায়। আমি এখন কর্মীর মনোভাব যাচাই করা ও তার মনোভাবের সঙ্গে কাজের সাফল্যের সম্পর্কটা বিষয়ে স্পষ্টভাবে বুঝতে পারি। কর্মীর সরাসরি তত্ত্বাবধায়ক পদোন্নতি, বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধার সব রকম সুপারিশ আমার কাছে পেশ করে। প্রায় সব সময় দেখেছি দল কয়ের কর্মচারীদের পদোন্নতির সুপারিশ করা হয়েছে, আর অবধারিতভাবে দেখা গিয়েছে যে দল খ সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি করে। আমার কাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, ইনি বললেন, দল ক্ষয়ের কর্মচারীদের দল কয়ে নিয়ে আসা। তবে কাজটা তেমন সহজ নয়, কারণ যতক্ষণ না ওই কর্মী নিজের কাজের গুরুত্ব বুঝে উন্নতি করতে চাইবে ততক্ষণ তাকে সাহায্য করা অসম্ভব। নিজেকে আপনি যা মনে করবেন, আপনার চিন্তা শক্তি আপনাকে সেই পথে নিয়ে যাবে, আপনি তাই হয়ে উঠবেন। এর সুস্পষ্ট প্রমাণ আছে। নিজেকে যদি দুর্বল মনে করেন, অক্ষম মনে করেন, যদি মনে করেন আপনি ব্যর্থ হবেন, নিজেকে দ্বিতীয় শ্রেণীর মনে করেন, তাহলে আপনি অতি সাধারণ হয়ে পড়বেন। তাই বিশ্বাস করুন যে আমি গুরুত্বপূর্ণ, আমার মধ্যে সফল হওয়ার সব গুণ আছে, আমার কাজ গুরুত্বপূর্ণ, আমি প্রথম শ্রেণীর সেরা কর্মচারী। এইভাবে চিন্তা করলে নিশ্চয়ই সফল হবেন। জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর একমাত্র পথ হলো নিজের ব্যাপারে আশাবাদী হয়ে ওঠা। আপনার কাজকর্মের ভিত্তিতে বাকিরা আপনার কাজকর্ম ক্ষমতার মূল্যায়ন করবে, আর আপনার কাজকর্মকে নিয়ন্ত্রণ করে আপনার ভাবনা চিন্তা। আপনি নিজেকে যেমনটি মনে করবেন তাই হয়ে উঠবেন। কয়েক মুহূর্তের জন্য নিজেকে তত্ত্বাবধায়কের ভূমিকায় কল্পনা করুন। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি ধরনের মানুষের বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? যে সেক্রেটারি অর্থাৎ সচিব তার এক্সিকিউটিভের অনুপস্থিতিতে ম্যাগাজিনের পাতায় নিমগ্ন থাকে, অথবা যে সেক্রেটারি এক্সিকিউটিভের কাজের সুবিধার জন্য ছোটখাটো কাজগুলি এগিয়ে রাখে, যে কর্মচারী বলে, এদের যদি আমার কাজকর্ম পছন্দ না হয় আমি অন্য চাকরি জোগাড় করে নেব, অথবা যে কর্মচারী সমালোচনা শুনে গঠনমূলক পরিবর্তন আনে, কাজে আরো উন্নতি চেষ্টা করে, যে সেলসম্যান গ্রাহককে বলে আমি শুধু আদেশ মাফিক চলি, আপনার কিছু চাই কিনা সেসব খোঁজ খবর নিতে আমাদের পাঠানো হয়েছে, অথবা যে সেলসম্যান প্রশ্ন করে, মিস্টার ব্রাউন আপনার জন্য কি করতে পারি, যে ফোরম্যান কর্মচারীকে বলে এই কাজটা আমার মোটেই পছন্দ নয়, আমার ওপরওয়ালারা শুধু বসে বসে হুকুম চালায়, আমি তো ওদের ব্যাপারে বুঝে উঠতে পারি না, অথবা যে সুপারভাইজার বলে সব কাজেরই ভালো মন্দ আছে, তবে একটা কথা মনে রাখবে, ওপরওয়ালারা আমাদের শুভাকাঙ্ক্ষী। আশ্চর্য নয়, অনেকেই সারাটা জীবন একই স্তরে রয়ে যায়, তাদের চিন্তাধারা তাদের অগ্রসর হতে দেয় না। একবার বিজ্ঞাপন জগতের এক এক্সিকিউটিভ আমাকে বলেছিলেন কিভাবে তাদের সংস্থা নতুন অনভিজ্ঞ ছেলেদের ধারাবর্জিত প্রশিক্ষণ দেয়। কোম্পানির পলিসি হিসাবে তিনি বললেন, আমরা মনে করি অল্প বয়সী ছেলেদের অর্থাৎ সদ্য স্নাতকদের সবচেয়ে সেরা প্রারম্ভিক প্রশিক্ষণ তাদের ডাকের কাগজপত্র বিলি করার কাজে লাগানো। এর কারণ এই নয় যে 4 বছর কলেজে পড়াশোনা করা ছেলে মেয়েদের আমরা ডাক বিলির কাজেই লাগাতে চাই। আমাদের আসল উদ্দেশ্য হলো এইভাবে ঘুরে ঘুরে কাজ করে আমাদের ছেলেরা এজেন্সির বিভিন্ন কাজকর্মের ব্যাপার জানার ও শেখার সুযোগ পায়। ভালো মতো পরিচয় হওয়ার পর আমরা তাকে নতুন কাজের দায়িত্ব দিই। কখনো কখনো এমনও হয় যে একটি তরুণকে ডাক বিলির কাজ শেখানোর মূল উদ্দেশ্যটা বুঝিয়ে দেওয়া সত্ত্বেও সে ওই ডাক বিলির কাজটা তুচ্ছ ও তার বিদ্যা বুদ্ধির অনুপযুক্ত মনে করে। তেমন হলে আমরা বুঝতে পারি যে ভুল ছেলেদের কাজে নেওয়া হয়েছে, কারণ সে যদি ডাক বিলির কাজটা গুরুত্ব না বোঝে, ভবিষ্যতে জরুরি দায়িত্ব নেওয়ার জন্য এই ডাক বিলিকে প্রারম্ভিক পদক্ষেপ না মনে করে, তাহলে আমাদের এজেন্সিতে তার কোনো ভবিষ্যৎ নেই। মনে রাখবেন, ওই বিশেষ স্তরে পৌঁছে ওই কর্মী কি কাজ করবে প্রশ্নের উত্তর খোঁজার আগে এক্সিকিউটিভরা ওই কর্মী তার বর্তমান দায়িত্বটাই কেমন ভাবে পূরণ করছে তার উত্তর খোঁজে। সহজ সরল কয়েকটা যুক্তি পেশ করছি, এটা অন্তত 5 বার পড়ুন। যে নিজের কাজের গুরুত্ব উপলব্ধি করে
সে নিজের কাজটা আরো সুন্দরভাবে করার অনুপ্রেরণা পায় তার মনের কাজ থেকে। আর সেরা কাজ, সুন্দর কাজ মানে আরো পদোন্নতি, আরো অর্থাগম, আরো সম্মান, আরো আনন্দ। আমরা সবাই হয়তো লক্ষ্য করেছি শিশুরা খুব দ্রুত তাদের মা বাবার আচরণ, দৃষ্টিভঙ্গি, অভ্যাস, ভয়ভীতি ও পছন্দ অপছন্দ অনুকরণ করে। খাবারে পছন্দ অপছন্দ, ব্যবহার বা আচরণে, ধর্ম ও রাজনীতিতে মতামত অথবা অন্য যে কোনো বিষয়ে শিশুরা তাদের মা বাবা, অভিভাবকের ভাবনা চিন্তার জীবন্ত প্রতিফলন হয়ে ওঠে। তাদের অনুসরণ ও অনুকরণ করেই শিশুটি জগৎকে চিনতে শেখে। প্রাপ্তবয়স্করাও কিন্তু তাই করে। সারাটা জীবন মানুষ অন্যদের অনুকরণ করে। তারা তাদের দলের নেতা বা তত্ত্বাবধায়কের অনুসরণ করে। তাদের ভাবনা চিন্তা ও ক্রিয়াকলাপে তাদের সুস্পষ্ট প্রভাব পড়ে। ব্যাপারটা সহজেই যাচাই করে দেখা যায়। আপনার যে কোনো বন্ধু ও তার কর্মকর্তার চিন্তাধারা ও কর্মপদ্ধতির সামঞ্জস্য বিশেষভাবে লক্ষণীয়। আপনার বন্ধু হয়তো এইসব ব্যাপারে নিজের বস বা অন্যান্য সঙ্গী সাথীদের অনুকরণ করে। কথ্য ভাষা ও শব্দ যাচাই করা, সিগারেট খাওয়া, ভঙ্গি, মুখভঙ্গি ও আচরণ, পোশাক পরিচ্ছদ ও গাড়ির বিষয়ে পছন্দ অপছন্দ, এছাড়াও অনেক কিছু। অনুকরণের ব্যাপারটা লক্ষ্য বা যাচাই করার আরেকটা উপায় হলো কর্মচারীর আচরণে চিফের অর্থাৎ কর্মকর্তার আচরণের সঙ্গে সাদৃশ্য তুলনা করে দেখুন। কর্মকর্তা নার্ভাস বা চিন্তিত হলে তার ঘনিষ্ঠ সহযোগীরাও অনুরূপ মনোভাবাপন্ন হবে। তবে ওই কর্মকর্তা নিজে সফল হলে, হাসি খুশি হলে কর্মচারীও খুশি হবে। অর্থাৎ কাজের প্রতি আমাদের মনোভাব আমাদের নিম্নস্থ কর্মীদের মনোভাবকেও প্রভাবিত করে। আমাদের নিম্ন পদস্থ কর্মীদের কাজের প্রতি দৃষ্টিভঙ্গি আমাদের নিজেদের কাজের প্রতি দৃষ্টিভঙ্গির সরাসরি প্রতিফলন। মনে রাখতে হবে, যেমন শিশু ব্যবহারে মা বাবার আচরণের প্রভাব পড়ে, তেমনি আমাদের গুণ ও দুর্বলতাগুলির প্রতিফলন আমাদের অধীনস্থদের আচরণে সুস্পষ্ট হয়ে ওঠে। সফল মানুষের একটি চারিত্রিক বৈশিষ্ট্য হলো উৎসাহ। কখনো লক্ষ্য করেছেন কি, দোকানের উৎসাহী সেলস পারসন কথাবার্তা বলে আপনাকে অর্থাৎ গ্রাহককে পণ্যে আগ্রহী করে তোলে? অথবা উৎসাহ উদ্দীপনায় ভরপুর যাজক বা অন্য কোনো বক্তার শ্রোতারা তার মতোই সচেতন, উৎসাহিত ও তৎপর হয়? আপনি উৎসাহ উদ্দীপনায় ভরপুর হলে আপনার আশেপাশের লোকজনকে তেমনি উৎসাহিত হয়ে উঠবে। কিন্তু কিভাবে এই উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তোলা যায়? বুনিয়াদি ব্যাপারটা খুবই সহজ। চিন্তা ভাবনায় উৎসাহ উদ্দীপনা আনতে হলে নিজেকে আশাবাদী, প্রগতিশীল করে তুলুন। মনে করুন, খুব ভালো লাগছে, আমি 100% প্রস্তুত। আপনি নিজেকে যেমন মনে করবেন তেমন হয়ে উঠবেন। উৎসাহিত অনুভব করলে আপনি সত্যি উৎসাহিত হয়ে উঠবেন। সেরা গুণমানের কাজ সম্পাদনের জন্য ততটাই উদ্দীপনা ও আগ্রহ থাকা চাই। বাকিরাও আপনার উৎসাহে অনুপ্রাণিত হয়ে উঠবে। আপনি পাবেন উৎকৃষ্ট কাজ। অথচ যদি ভুল পথে চলেন, অর্থ, পণ্য সরবরাহ, সময় ও নানা ছোটখাটো ব্যাপারে কোম্পানিকে ঠকান, তাহলে আপনার নিম্ন স্তররা কি করবে? প্রতিদিন দেরি করে কাজে আসা, তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে যাওয়ার অভ্যাস দেখে দলের অন্যরা কি শিখবে? আমাদের কাজের প্রতি নিষ্ঠা দেখলে আমাদের নিম্ন পদস্থরাও কাজের প্রতি নিষ্ঠাবান হবে। এর একটা বিশাল লাভ আছে। নিম্ন পদস্থদের কাছ থেকে আমরা যে পরিমাণ ও গুণমানের কাজ সংগ্রহ করতে পারবো তা দেখে আমাদের ঊর্ধ্বস্তরা আমাদের মূল্যায়ন করে। এইভাবে ভেবে দেখুন, আপনি কাকে কিভাবে সেলস ম্যানেজার মনোনীত করবেন। যে ব্রাঞ্চ সেলস ম্যানেজারের সেলসম্যানরা খুব ভালো কাজ করছে, অথবা যে ব্রাঞ্চ সেলস ম্যানেজারের কর্মীরা সাধারণ কাজ করছে। অথবা আপনি কাকে প্রোডাকশন ম্যানেজার মনোনীত করবেন, যে সুপারভাইজারের বিভাগে কাজে লক্ষ্যপূর্ণ করতে পারে, নাকি যে সুপারভাইজারি বিভাগে কাজে পিছিয়ে পড়ে। অন্যদের আপনার জন্য আরো বেশি পরিশ্রম করানোর দুটি উপায়। কাজের প্রতি সুস্থ আশাজনক মনোভাব রাখবেন, এতে আপনার নিম্নস্তরা অনুরূপ মনোভাবাপন্ন হয়ে উঠবে। প্রতিদিন কাজ করার সময় নিজেকে প্রশ্ন করুন, আমি কি অনুকরণযোগ্য? আমার অধীনস্থরা
আমার কাজকর্ম বা কর্মপন্থা অনুসরণ করলে কি আমি খুশি হব? দিনে বেশ কয়েকবার নিজের উৎসাহ বর্ধন করুন। বেশ কয়েক মাস আগে এক গাড়ির সেলসম্যান আমাকে তার নতুন পদ্ধতির ব্যাপারে জানিয়েছিল। সে এক অভিনব পদ্ধতি, পড়ে দেখুন। দিনে 2 ঘন্টা, সেলসম্যান ভদ্রলোক বললেন, অর্থাৎ আমার চাকরির এক সিংহভাগ সময় কাটে সম্ভাব্য গ্রাহকদের কাছে পণ্য প্রদর্শনের জন্য অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ সময় চেয়ে নিতে। 3 বছর আগে যখন প্রথম গাড়ি বিক্রি শুরু করি, এটাই ছিল আমার সবচেয়ে বড় সমস্যা। একটু ভয় পেয়ে গিয়েছিলাম, দ্বিধা সংকোচ ছিল। জানতাম ফোনেও আমার স্বর দ্বিধান্বিত শোনায়, তাই অন্য প্রান্তে শ্রোতা গ্রাহক সহজেই আমার মুখের ওপর না বলে বা চাই না বলে ফোন নামিয়ে রাখত। সেই সময় প্রত্যেক সোমবার আমাদের সেলস ম্যানেজার মিটিং ডাকতেন। আমি তাতে প্রেরণা পেতাম, ভালো লাগতো আমার। শুধু তাই না, অন্যান্য দিনগুলির তুলনায় যেন সোমবারে আরো বেশি ডেমনস্ট্রেশনের আয়োজন করতে পারতাম। সমস্যাটা ছিল অন্য। সোমবারের এই প্রেরণার জোয়ার মঙ্গলবার ও তারপর বাকি দিনগুলোতে পৌঁছতে পৌঁছতে ফুরিয়ে যেত। তখন একটা আইডিয়া পেলাম, যদি সেলস ম্যানেজার আমাকে অনুপ্রেরণা দিতে পারে, আমি নিজে কেন নিজেকে প্রেরণা দিতে পারবো না? ওই জরুরি ফোনগুলো করার আগে নিজেই নিজের উৎসাহ বর্ধন করি না কেন? ভাবলাম চেষ্টা করে দেখা যাক। কাউকে কিচ্ছু না বলে যেখানে গাড়িগুলো রাখা ছিল সেখানে গিয়ে একটা খালি গাড়ি খুঁজে বার করলাম। বেশ কয়েক মিনিট নিজের সঙ্গেই কথা বললাম। নিজেকে বললাম, আমি গাড়ি বিক্রিতে সুদক্ষ, আমি সবার সেরা হয়ে উঠব, আমি ভালো বিক্রি করি, গ্রাহকের তাতে লাভ হয়, আমি তাদের ফোন করব, তাদের গাড়ি দরকার, আমি তাদের গাড়ি বিক্রি করব। প্রথম দিন থেকেই নিজের সঙ্গে সেই প্রেরণাদায়ক কথাবার্তার সুফল চোখে পড়ল। এত ভালো লেগেছিল, ফোন করতে গিয়ে মন থেকে সব দ্বিধা সংকোচ ঝেড়ে ফেলেছিলাম। আমি ফোন করার জন্য উদগ্রীব হয়ে উঠেছিলাম। এখন আর সেদিনকার মতো খালি গাড়িতে বসে নিজেকে অনুপ্রেরণা দিতে হয় না। তবে সেই পদ্ধতিটা আমি আজও ব্যবহার করি। ফোন করার আগে এখনো নিজেকে মনে করিয়ে দিই, আমি দারুণ সেলসম্যান, আমি সফল হবই। আর সত্যি তাই হয়। ভালো বুদ্ধি, তাই না? শীর্ষে পৌঁছানোর জন্য শীর্ষে পৌঁছাবার অনুভূতিটা উপলব্ধি করতে হবে। নিজের উৎসাহ বর্ধন করুন, দেখবেন নিজেকে কত বেশি শক্তিশালী মনে হবে। সম্প্রতি একটি প্রশিক্ষণ সত্র পরিচালনা করছিলাম। প্রত্যেককে পথ প্রদর্শক হয়ে ওঠার বিষয়টি নিয়ে 10 মিনিট আলোচনা করতে বলা হয়। একজন শিক্ষানবিশ এমন বিশ্রী প্রেজেন্টেশন দিল, ওরা হাত পা রীতিমতো কাঁপছিল। নিজের বক্তব্যের বিষয়বস্তু ভুলে বসেছিল। 5-6 মিনিট আমতা আমতা করে শেষে হতাশ হয়ে বসেই পড়ল। সূত্রের শেষে ওকে ডেকে শুধু একটা কথাই বলেছিলাম, ওকে পরের সূত্রে 15 মিনিট আগে আসতে বললাম। ও প্রতিশ্রুতি রেখেছিল, পরের স্রোতে 15 মিনিট আগে এসেছিল। আমরা দুজনে বসে আগের দিনের বৃষ্টি ব্যাপারটি নিয়ে আলোচনা করলাম। ওকে মনে করতে বললাম গত সত্রের আলোচনায় নিজের বক্তব্য পেশ করার মাত্র 5 মিনিট আগে ও কি ভাবছিল। আমি বোধহয় ভাবছিলাম যে খুব ভয় করছে, জানতাম একটা গোলমাল হয়ে যাবে, আমি জানতাম ঠিক মতো কথা বলতে পারবো না। বারবার মনে হচ্ছিল নেতৃত্বের বিষয়ে আলোচনা করার আমি কে? আমার বক্তব্যের বিষয়বস্তু সম্বন্ধে চিন্তা করার চেষ্টা করছিলাম, কিন্তু বারবার মনে হচ্ছিল আমি পারবো না। ওই তো, আমি বললাম, ওটাই তোমার সমস্যার সমাধান। নিজের বক্তব্য উপস্থাপিত করার আগের মুহূর্ত পর্যন্ত তুমি নিজেই নিজের মনোবল ভেঙে দিচ্ছিলে, নিজেকে বোঝাচ্ছিলে যে ব্যর্থই হবে। এ আর আশ্চর্য কি যে তুমি অসফল হয়েছ? সাহস ও মনোবল বাড়ানোর বদলে তুমি ভয়কে প্রশ্রয় দিয়েছিলে। এবার শোনো, আমি বললাম, 4 মিনিটের মধ্যে আমাদের আজকের সভা শুরু হবে। আমি চাই আগামী কয়েক মিনিট তুমি নিজের উৎসাহ উদ্দীপনা বাড়াও। হলের পাশের ঘরটায় গিয়ে নিজেকে বলো, আমি ভালো বক্তৃতা দেব, জরুরি বিষয় সম্বন্ধে শ্রোতাদের আমাদের কিছু বলার আছে। সম্পূর্ণ নিষ্ঠা সহকারে বারবার জোর দিয়ে কথাগুলো বলো। তারপর কনফারেন্সে রুমে এসে নিজের বক্তব্য পেশ করো। আপনি যদি সেদিন সেখানে উপস্থিত থাকতেন তাহলে হয়তো ওই কথাগুলির প্রভাব উপলব্ধি করতে পারতেন। ওই ছোট্ট আত্মপ্রণোদিত কথার ফলে
সেদিন সে এক অপূর্ব বক্তৃতা দিয়েছিল। উপদেশ: নিজেকে উন্নীত করা যায় এমন আত্মপ্রশংসার অনুশীলন করুন। নিজেকে অপরাধী সাব্যস্ত করে শাস্তি দেওয়ার, নিজেকে হীন প্রমাণ করার অভ্যাস করবেন না। আপনি নিজেকে যা মনে করবেন আপনি তাই। নিজের ব্যাপারে ভালো ধারণা পোষণ করলে শীর্ষে পৌঁছতে পারবেন। নিজেকে নিজের কাছে বিক্রি করা বিজ্ঞাপন তৈরি করুন। এক মুহূর্তের জন্য আমেরিকার সবচেয়ে জনপ্রিয় পণ্য কোকা কোলার কথা ভেবে দেখা যাক। প্রতিদিন আপনার চোখ বা কান কোক সম্বন্ধে সুখবর জানতে, দেখতে বা শুনতে পায়। কোকা কোলার প্রস্তুতকারক আপনাকে বারবার কোক বিক্রি করছে, তার অবশ্য কারণ আছে। যদি তারা এই পুনর্বিক্রি বন্ধ কোক বিক্রি করে দেয়, আপনি হয়তো কোকের প্রতি উদাসীন হয়ে যাবেন, তাতে বিক্রি হ্রাস পাবে। তবে কোকা কোলা কোম্পানি তা হতে দেবে না। তারা বারবার আপনাকে কোক বিক্রি করবে। প্রতিদিন আপনি, আমি, আমরা এমন অনেক লোককে সংস্পর্শে আসি যারা অর্ধজীবিত, যারা নিজেদের কাজে নিজেদের বিক্রি করতে পারেনি। এরা নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য, নিজেদের অস্তিত্বকে শ্রদ্ধা করে না। এরা উদাসীন, এরা তুচ্ছ অনুভব করে। যেহেতু এরা নিজেদের নগণ্য মনে করে, তাই বাস্তবেও এরা তুচ্ছ নগণ্য হয়ে যায়। এই অর্ধমৃত মানুষগুলিকে নিজেদের কাছে নিজেকে বিক্রি ও পুনর্বিক্রি করতে শিখতে হবে। তার নিজেকে প্রথম শ্রেণী মানুষ মনে করতে হবে। তার নিজের ওপর অকৃত্রিম একনিষ্ঠ আস্থা রাখতে হবে। টম স্টেলে নামের তরুণ ছেলেটি দ্রুত উন্নতি করছে। টম নিয়মিত দিনে 3 বার নিজেকে নিজের কাছে বিক্রি করে। নাম দিয়েছে টম স্টেলের 60 সেকেন্ড বিজ্ঞাপন। বিশেষভাবে নিজের জন্য তৈরি এই বিজ্ঞাপন সে সবসময় নিজের কাছে রাখে। এতে রয়েছে ইনি টম স্টেলে, একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। টম, আপনি উচ্চাকাঙ্ক্ষী, বিশাল মাপের ভাবনা করুন, সব বিষয়ে বড় বড় কল্পনা করুন। আপনার মধ্যে সেরা মানের কাজ করার ক্ষমতা নিহিত রয়েছে, তাই সবার সেরা কাজ করে দেখান। টম, আপনি আনন্দ, প্রগতি, সমৃদ্ধিতে বিশ্বাসী, তাই শুধু আনন্দদায়ক কথাবার্তা বলুন, শুধু প্রগতি অগ্রগতির কথা বলুন, শুধু সমৃদ্ধির কথা বলুন। আপনি অনেক কিছু করতে পারেন টম, আপনি অনেক কিছু করতে পারেন। নিজের অসীম ক্ষমতা কাজে ব্যবহার করুন। কোনো কিছুই আপনার পথে বাধা সৃষ্টি করতে পারবে না, কিছুই বাধা হয়ে উঠতে পারবে না। টম, আপনি উৎসাহী, আপনার কাজে সেই উদ্দীপনা প্রকাশ করুন। আপনি সুদর্শন। টম, আকর্ষণীয় ব্যক্তিত্ব, আপনি সুখী, এইরকমই থাকবেন। টম স্টেলে, গতকাল আপনি দিনের দারুণ, আজ আরো সেরা হয়ে উঠবেন। সবার সেরা হয়ে উঠুন টম, জেগে উঠুন, এগিয়ে যান। টমের মতে তার আরো সফল ও কর্মপটু হয়ে ওঠার কৃতিত্ব তার বিজ্ঞাপনকে দিতে হয়। নিজেকে নিজের কাছে বিক্রি করা শুরু করার আগে টম বলে, আমি নিজেকে সবার থেকে তুচ্ছহীন মনে করতাম। এখন বুঝেছি যে তার গুণগুলি আমার মধ্যে রয়েছে, তাই তো আমি জিতছি, আমি সবসময় জিতব। নিজেকে নিজের কাছে বিক্রি করার বিজ্ঞাপন তৈরি করার পদ্ধতি হলো, প্রথমে আপনার বিশেষ গুণগুলি খুঁজে বার করুন। কোন গুণগুলি আমাকে সবার সেরা করে তুলতে পারে? নিজের বর্ণনা করতে সংকোচ করবে না। এবার সেই গুণগুলি নিজের ভাষায় লিখে নিন, নিজের বিজ্ঞাপন তৈরি করুন। টম স্টেলের বিজ্ঞাপনটা আবার পড়ে নিন, দেখুন কিভাবে সে টমের সঙ্গে কথা বলছে, নিজের সঙ্গে কথা বলছে। সরাসরি কথা বলুন। নিজের বিজ্ঞাপন শোনার সময় শুধু নিজের কথা নিজেকে বলুন, অন্য কারোর কথা চিন্তা করবেন না। তৃতীয়ত, দিনে অন্তত একবার একাকী ওই বিজ্ঞাপন নিজেকে জোরে জোরে পড়ে শোনান। একটা আয়নার সামনে দাঁড়িয়ে এটা করতে পারলে খুবই ভালো হয়। শরীরে সেই উত্তেজনা আনুন, দৃঢ় নিশ্চিত হয়ে জোর দিয়ে বিজ্ঞাপন আবার পড়ুন। রক্ত স্পন্দনে দ্রুততা অনুভব করবেন, নিজেকে উদ্দীপ্ত করে তুলুন। চতুর্থ দিনে বেশ কয়েকবার মনে মনে বিজ্ঞাপনটা পড়ুন। কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে এটা পড়ুন। সব সময় বিজ্ঞাপনটা হাতের কাছে রাখুন ও ব্যবহার করুন। আর একটা কথা, অনেকেই, হয়তো বেশিরভাগ মানুষই সাফল্যের এই কলা কৌশল শুনে হেসে উড়িয়ে দেবে, কারণ সাফল্যের মূলে আছে ভাবনা চিন্তার সঠিক পরিচালনা।
এ কথা তারা বিশ্বাস করে না। তবে অনুগ্রহ করে সে সব মামুলি লোকেদের কথায় কান দেবেন না। আপনি তো মামুলি না। যদি আপনার মনে নিজের কাছে বিক্রি করার বিজ্ঞাপন সম্বন্ধে সামান্যতম দ্বিধা থাকে, তাহলে এই ব্যাপারে কোনো সফল মানুষের মতামত জেনে নিন। তাকে জিজ্ঞাসা করুন, এর সার্থকতা বুঝে তারপর নিজের কাছে বিক্রি করুন। নিজের ভাবনা চিন্তা উন্নতি করুন। গুরুত্বপূর্ণ মানুষের মতো চিন্তা করুন। চিন্তা ভাবনার উন্নতি করলে আপনার কাজেও উন্নতি হবে, আপনি সফল হবেন। গুরুত্বপূর্ণ মানুষের মতো চিন্তা করার কয়েকটি সহজ উপায় আপনাকেও সফল করে তুলতে পারে। নিচে ফর্মটা গাইড হিসাবে ব্যবহার করুন। পরিস্থিতি আর নিজেকে প্রশ্ন করুন। পরিস্থিতি 1, দুশ্চিন্তাগ্রস্ত হলে নিজেকে প্রশ্ন করুন, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কি এই নিয়ে মাথা ঘামাতো? আমার পরিচিত সফল মানুষটি কি এই নিয়ে চিন্তা করে? নতুন বুদ্ধি মাথায় এলে, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের এরকম আইডিয়া আসলে তিনি কি করবেন? আমার চেহারা দেখে কি সবার শ্রদ্ধেয়, সবচেয়ে সম্মানযোগ্য মনে হয়? আমার ভাষা প্রয়োগ, সফল মানুষের ভাষা, কথা বলছি কি? আমার পাঠ্য বিষয়, কোনো গুরুত্বপূর্ণ মানুষ এটা পড়বে কি? কথোপকথন, সফল মানুষ এসব নিয়ে কথা বলবে কি? রেগে গেলে, আমি যে কারণে রেগে গিয়েছি সেই কারণে গুরুত্বপূর্ণ মানুষ রেগে যাবে কি? আমার হাসি ঠাট্টা, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এরকম হাসি ঠাট্টা করবে কি? আমার কাজ, এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি কিভাবে নিজের কাজের বর্ণনা করবে? আপনার মনে এই প্রশ্নটা গেঁথে নিন, গুরুত্বপূর্ণ মানুষ কিভাবে কাজ করে? এই প্রশ্নের সাহায্যে আরো বড় সফল মানুষ হয়ে উঠুন। সংক্ষিপ্তভাবে বলতে গেলে মনে রাখবেন, নিজেকে গুরুত্বপূর্ণ দেখান, এতে গুরুত্বপূর্ণ মানুষের মতো ভাবনা চিন্তা করতে সুবিধে হবে। আপনার চেহারা আপনার সঙ্গে কথা বলে, তাই চেহারা যেন আপনার মন মেজাজ ভালো করে দিতে পারে, আপনার আত্মপ্রত্যয় বাড়ায়। আপনার চেহারা বাকিদের সঙ্গে কথা বলে, তাই আপনার চেহারা যেন বলে, এই ভদ্রলোক এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ইনি বুদ্ধিমান, বিচক্ষণ ও বিশ্বাসযোগ্য। 2, নিজের কাজকে গুরুত্বপূর্ণ মনে করুন। এইভাবে চিন্তা করলে নিজের কাজ আরো ভালোভাবে করার মনোবল পাবেন। আপনি যদি নিজের কাজকে গুরুত্বপূর্ণ দেন, তাহলে আপনার নিম্নস্তরাও তাদের কাজের গুরুত্বপূর্ণ উপলব্ধি করবে। 3, দিনে বেশ কয়েকবার নিজের উৎসাহ বর্ধন করুন। নিজের কাজে বিক্রি করা বিজ্ঞাপন প্রস্তুত করুন। যে কোনো সুযোগ পেলে নিজেকে জানান আপনি একজন সেরা খাঁটি মানুষ। 4, জীবনে যে কোনো পরিস্থিতিতে নিজেকে প্রশ্ন করুন, গুরুত্বপূর্ণ মানুষ কি এভাবে চিন্তা করে? তারপর সেই মতো কাজ করুন। এতক্ষণ ধরে পুরো অডিওটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আবারও প্রমাণ করলেন যে আপনি একজন আশাবাদী মানুষ, স্বপ্ন দেখতে ভালোবাসেন। শুধু স্বপ্নগুলোকে কি উপায়ে পূরণ করা যায় তার পথ আপনি খুঁজে চলেছেন আজও। তাই আমার তরফ থেকে আপনাকে বিশেষ অনুরোধ, আপনি সঙ্গে থাকুন আমাদের। আমরা প্রত্যেকটি অধ্যায় ধীরে ধীরে আপনাদের জন্য নিয়ে আসব। আপনাদের সফলতা আমাদের একান্ত কাম্য। পরবর্তী অধ্যায় শোনার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।